পিঠের উপর হঠাৎ কারো হাতের চাপ টের পেয়ে চকিতে পিছনে ফিরে তাকালো নিতু। মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল তার। এ কি, রতন স্যারের এমন নোংরা আচরণ! সপ্তাহে 3 দিন নিতুকে গণিত শেখার জন্য রতন স্যারের বাসায় আসতে হয়। সেকেন্ডের মধ্যেই নিতু সরে গেল খানিকটা। এর মধ্যেই সে হিসাবটা মিলিয়ে নিল। সে ছাড়া তার ব্যাচের অন্য 5 জনই কেন এখানে অনুপস্থিত আজ? লোকটির উদ্দেশ্য সম্পর্কে আরও নিশ্চিত হতে নিতু তড়িঘড়ি করে দ্রুত উঠে দাঁড়িয়ে শুধু বলল, এটা কি স্যার? একজন শিক্ষকের যে এমন আচরণ হতে পারে নিতু তা কল্পনাও করতে পারছে না। পশুটার পশুত্ব ততক্ষণে চরমে উঠেছে। ঝাঁপিয়ে পড়ল সে নিতুর উপর। একজন শিক্ষক হয় বাবার মতো, অথচ শিক্ষক হয়ে উঠেছে হায়নার মতো। তাহলে একজন নারীর নিরাপত্তা কিভাবে আর থাকবে? যাদের জ্ঞানের আলোয় আলোকিত হয় পৃথিবী, আজ তাদের লালসার শিকার হচ্ছে এই কোমলমতি নারী। আর ধীরে ধীরে শিক্ষার আলো সরে গিয়ে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এ লজ্জা কোথায় ঢাকবে সবাই? নিতুর আত্মচিৎকার কিছুতেই মন গলাতে সক্ষম হলো না। রায়হান সাহেব বিকেলে অফিস থেকে বাসায় ফিরে প্রতিদিন মেয়ের জন্য অপেক্ষা করেন। ফিরলে একসাথে চা খেতে খেতে অনেক গল্প করেন। আজ মেয়ের দেরি হচ্ছে দেখে অস্থিরভাবে পায়চারি করছেন। দুশ্চিন্তায় যেন তার হার্টবিট বন্ধ হবার উপক্রম। না, আর অপেক্ষা করা ঠিক হবে না। কোনো মতে শার্ট গায়ে চাপিয়ে মাত্র বের হবেন তিনি। সেই মুহূর্তে নিতুকে সামনে পেলেন। মেয়ের বিধ্বস্ত চেহারা দেখে কিছু বুঝে ওঠার আগেই নিতু বাবাকে জড়িয়ে ধরে আত্মচিৎকার দিয়ে কেঁদে উঠল। পুরো ব্যাপারটি তখন আঁচ করতে পেরে রায়হান সাহেবের বুকটা হিম হয়ে এলো। মাটি যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল। সারা রাত ঘুম হলো না রায়হান সাহেবের। মাঝরাতে বালিশে মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন। নিতুর মা গত বছর লিভারজনিত সমস্যায় মারা গিয়েছেন। তখন থেকে তার এতটুকুনও মেয়ে বাড়ির সব কাজকর্ম একা হাতেই করে। উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ছে। বরাবরই পড়াশোনায় সে খুব ভালো। সামনেই এইচএসসি, তবুও বাবার এতটুকু অযত্ন হতে দেয় না সে। অন্যান্য দিনের মতোই নিতু আজও বাবাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এলো, কিন্তু তিনি জানালেন আজ অফিসে যাবেন না। নিঃশব্দে বেরিয়ে গেল নিতু। একটু বেলা হলে রায়হান সাহেব মেয়েকে বললেন, চল মা আমার সাথে। নিতু কোনো প্রশ্ন না করে বেরিয়ে পড়ল বাবার সাথে। কারণ এই বাবাই তাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। তিনি অন্তত ওর ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ধর্ষণ মামলার জবানবন্দি লিখবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথচ এসআই ফরহাদ সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে ধর্ষণ কাহিনী শুনতে শুরু করলেন। আর সে সময় তার চোখ দুটোকে আরেক ধর্ষকের চোখ মনে হলো নিতুর কাছে। এরপর ম্যাজিস্ট্রেট মাহিন সাহেবের পালা। নিতু ছোট থেকে বিভিন্নভাবেই বুঝেছে যে সে দেখতে খুব সুন্দর। মানুষের অনেক খারাপ দৃষ্টির সাথে তার পরিচয় আছে, কিন্তু আজ যেন তার অগ্নি পরীক্ষা। মাহিন সাহেবের প্রশ্নের তো কোনো শেষই নেই। ধর্ষক নিতুর ঠিক কোথায় কোথায় দাঁত বসিয়েছে, কোথায় কোথায় হাত রেখেছে, নিতুর কতটুকু বাধা দিয়েছে, বাধা দেওয়ার সময় ঠিক কী কী ঘটেছিল, আরও কত কী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে নিতুকে নিয়ে যাওয়া হলো। ভিকটিম এক্সামিনেশন টিম এলো সেখানে। তারা নিজেদের মধ্যে কথা বলার পর একজন নার্স নিতুকে পাশের রুমে নিয়ে গেলেন। পরীক্ষার জন্য তার ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হলো। এরপর তাকে সম্পূর্ণ বিবস্ত্র হতে বলা হলো। নিতু যেন আকাশ থেকে পড়ল। তার মনে হচ্ছে তাকে আবারও বারবার ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। ততক্ষণে টিমের একজন পুরুষ ডাক্তারও সেখানে উপস্থিত হলেন। নিতু একটু আড়াল হয়ে নার্সকে জিজ্ঞেস করল, কোনো ভিকটিমকে কি সব এভাবেই পরীক্ষা করা হয়? নিতুর অসহায় চেহারা দেখে বোধহয় নার্সটির মায়া হলো। সে নিতুকে জানালো, আপনার ভাগ্য খারাপ। এই স্যার এভাবে সম্পূর্ণ পোশাক খুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। উনি লোক সুবিধার নন, কিন্তু অন্য স্যাররা এভাবে দেখেন না। আমাদের ডাক্তার ম্যাডামরাই বেশি দেখেন এগুলো, কিন্তু ওনারা আজ নেই। নিতুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পুরুষ ডাক্তারটি নিতুকে ধমকালেন। তার তাড়া আছে বলে নিতুকে বিবস্ত্র হওয়ার কথাটির পুনরাবৃত্তি করলেন। নিতুর হাত পা পুরো শরীর কাঁপছিল। সে অস্ফুট গলায় শুধু বলল,
বাবার কাছে একবার যাব। বাইরে এসে বাবাকে কোনো মতে ব্যাপারটি বলে নিতু নীরবে চোখের জল ফেলতে লাগলো। বাবার চোখেও টলমল করছে জল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তিনি। ইন্টার্নি ডাক্তারের একটি দল তখন পাশ থেকে যাচ্ছিল। ওদের মধ্যে একটি ছেলে তখন দাঁড়িয়ে পড়ল, বলল, আঙ্কেল, আপনাদের কোনো প্রবলেম আমাকে বলা যায়? মানুষ বিপদের সময় খড়কুটো আঁকড়ে ধরে। নিতুর বাবা ছেলেটিকে তাই সব বললেন। ছেলেটি সব শুনে ওদের একটু অপেক্ষা করতে বলে ভেতরে গেল। একটুক্ষণ পর বাইরে এসে ওদেরকে বলল, শুনুন, ওনার যে ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছে তাতে যদি স্পার্মাটোজোয়া পাওয়া যায় তাহলে প্রমাণ হবে উনি ধর্ষিতা, আর না পাওয়া গেলে ধর্ষণ প্রমাণ হবে না। আর সত্যি তো এটাই যে তাৎক্ষণিক না হলে আসলে কখনো স্পার্মাটোজোয়া পাওয়া সম্ভব নয়। তাই তো বেশিরভাগ ক্ষেত্রে এই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। শুনুন, আমি ভেতরে গিয়ে কথা বলেছি, উনি যা চাইছেন না সেটা করতে হবে না, তবে ওনাকে ডিটেলস বলতে হবে আর ইনজুরি যতটুকু দেখানো সম্ভব দেখাতে হবে। নিতু তার ধর্ষণের পর 1 মাস পার করেছে। ধর্ষক ইতোমধ্যেই ধরা পড়েছে। বিচারের রায়ের অধীর অপেক্ষায় রয়েছে বাবা আর মেয়ে। জীবন চলছে জীবনের নিয়মেই, কিন্তু বাবা তার প্রাণ উচ্ছল মেয়েটিকে আর কোথাও পান না। এই সমাজ নিতুর মুখের হাসি আরও কেড়ে নিয়েছে। নিতুর ধর্ষণের জন্য তাকেই দায়ী করা হয়েছে। প্রায় মাঝরাতে ভয়ে চিৎকার করে ওঠে মেয়েটি। বাবা দৌড়ে পাশে গিয়ে বসেন, নীরবে দীর্ঘ সময় বসে থাকেন। সেদিন বিকালে অন্য দিনের মতোই নিতুর বাবার সাথে বসেছিল। একজন অপরিচিত মহিলা এলেন ওদের বাসায়। নিতু ওনাকে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে চলে গেল। মহিলাটিও এটাই চাইছিলেন। নিতুর অনুপস্থিতিতে বাবার সাথেই কথা বলতে চাইছিলেন। তিনি কোনো ভূমিকা না করে একেবারে বলেই ফেললেন, ভাই, আপনার মেয়েটিকে আমি চাই আমার ছেলের বউ হিসেবে। রায়হান সাহেব অবাক বিস্ময়ে চেয়ে রইলেন। উনি আবার বলতে শুরু করলেন, আপনার অবাক হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি আপনাকে খুলে বলছি। আমার ছেলের নাম নিলয়, ইন্টার্নি ডাক্তার। আপনাদের সাথে তার কথা হয়েছে, মনে করতে পেরেছেন? জি, পেরেছি। আপনি রাজি থাকলে আমি নিতুর সাথে কথা বলতে চাই। জি বলুন, ও রাজি থাকলে আমার আপত্তি থাকবে না। নিতু বিয়ের পর থেকে বাবার সাথেই থাকছে, এটাই তার শর্ত ছিল। নিলয় আর নিতু দুজন দুজনের বাসায় থেকে যে যার জীবন গড়ছে। শুধু মাঝখানে এসেছে অপরিসীম ভালোবাসার বন্ধন, যা একটা ধর্ষণ কেন এমন অনেক ক্ষত সারিয়ে তুলতে সক্ষম। নিতু বিয়ের আগে নিলয়কে 2টো প্রশ্ন করেছিল। আপনি সেই দিন ভিকটিম এক্সামিনেশন টিমকে কি বলে ব্যাপারটি বন্ধ করেছিলেন? নিলয়ের অকপট জবাব, বলেছিলাম, স্যার, ও আমার হবু স্ত্রী, আর কিছু বলার দরকার হয়নি। ও শালার যা ক্যারেক্টার, এটা না বললে তোমায় ওই বিপদ থেকে রক্ষা করতে পারতাম না। নিতুর দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন দয়া করে? আর সে প্রশ্নের জবাবে নিলয় বলেছিল, ভালোবেসে। ভাবছ এক মুহূর্ত দেখে ভালোবাসা হলো কি করে? হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছে। তোমার ওই সময়ের চোখের জল, তোমার মনের সব কষ্ট আমার বুকের ভিতরে পৌঁছে দিয়েছিল। কি করব, ভালো না বেসে যে আর পারলাম না। নিতু সেদিন নিলয়ের কথা শুনে খুব করে কেঁদেছিল, আর সেই চোখের জলে স্পষ্ট লেখা ছিল, এই পৃথিবীতে শুধু রতনের মতো ধর্ষকই জন্মায় না, জন্মায় নিলয়ের মতো মহাপুরুষরাও, যাদের ভালোবাসার ক্ষমতা অসীম। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম অনিন্দিত হৃদয়। এটি একটি ছোট গল্প। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।